আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। ভিডিওর প্রথমে আমি আপনাদেরকে একজন দেশের সাধারণ মানুষের মন্তব্য পড়ে শোনাব। আমার একাধিক ভিডিওতে এই ধরনের মন্তব্য একাধিকবার এসেছে। আমি এটাকে রিকোয়েস্ট বলবো না, আমি এটাকে বলতে পারি একটা সুপারিশ, যে এইভাবে এরকম একটা কন্টেন্ট তৈরি করেন অথবা আপনি এই বিষয়ে একটু আলোচনা করেন, যেটা আমি সম্পূর্ণভাবে যৌক্তিকতা খুঁজে পেয়েছি এবং আমার কাছে মনে হয়েছে এই বিষয়ে কথা বলা উচিত। কারণ বর্তমান সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ পরিস্থিতির দেখা ব্যক্তি হিসাবে আমার কাছেও মনে হয় যেটা হয়তোবা সময় আসছে কিনা সেটা বলতে পারবো না, কিন্তু এটা আমার কাছে মনে হয় জরুরি হয়ে পড়তেছে যতই সময় গড়াচ্ছে। আমি মন্তব্যটা আপনাদেরকে একটু পড়ে শোনাই কোট আনকোট করে। তিনি লিখছেন, ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? প্রথমেই তার সালামের জবাব, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। তারপরে তিনি লিখছেন, ভাই আপনি একটা ভিডিও তৈরি করেন এ ব্যাপারে যে এই মুহূর্তে দেশ ও জাতিকে বাঁচানোর জন্য আওয়ামী লীগ ও বিএনপি যেন একসাথে কাজ করে, আগে দেশ ও জাতিকে বাঁচানোর জন্য। দেশ বেঁচে থাকলে, জাতি নিরাপদ থাকলে সবাই রাজনীতি করতে পারবে, আর দেশ না থাকলে কেউই রাজনীতি করতে পারবে না। এই মন্তব্যটা একাধিক ভিডিওতে আমি দেখলাম। এখন এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে আমি যদি আলোচনা করতে চাই বা আলোচনা করতে যাই, সেখানে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করতে হবে। কেন আওয়ামী লীগ বিএনপি একসাথে গণতন্ত্র রক্ষার জন্য, দেশকে রক্ষার জন্য আন্দোলন করবে? তাদের মধ্যে কি এই দূরত্বটা এই 16 মাসে কমে আসছে? নানান বিষয় কিন্তু চলে আসবে। আমরা তো জানি আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে কাঠে কুড়ালের মতো, তারা একে অপরকে কোনোভাবেই মেনে নিতে পারে না। একটা রাজনৈতিক দল ক্ষমতায় গেলে আর একটা রাজনৈতিক দলকে কোণঠাসা করার জন্য সকল প্রকার শক্তি তারা নিয়োগ করে, যেটা আমরা দেখছি এবং দেখতেছি। সকল বিষয়ে ইনশাল্লাহ আলোচনা করার চেষ্টা করব আমার ছোট বিদ্যা বুদ্ধি এবং যুক্তি অনুযায়ী। তার আগে আমি 3টা নিউজ আপনাদেরকে শোনাবো। 3টা নিউজ বলতে দুজন গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং বিএনপির একটা বিবৃতি আপনাদেরকে পড়ে শোনাবো। আমি প্রথম যে বিবৃতিটা আপনাদেরকে পড়ে শোনাবো, মন্তব্যটা পড়ে শোনাবো, সেটা হলো ডক্টর কামাল হোসেনের। তিনি 29শে আগস্ট 2025 সালে এই মন্তব্যটা করছিলেন। দেখেন, তিনি বলছিলেন যে সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। এটা তিনি বললেন কবে? 29শে আগস্ট 2025। তারপরে দেখেন, এই 25 সালেরই ডিসেম্বরের 22 তারিখে বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন, তথা বিএনপির বক্তব্য এটা, অপশক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। এটা বিএনপির বক্তব্য। এই বক্তব্যটা প্রকাশ পায় এই মাসের ডিসেম্বরের 22 তারিখে, গত 22 তারিখে। আর এইটা তো আমরা সবাই জানি যে বাংলাদেশের গণতান্ত্রিক শক্তির দুর্বলতার সুবিধা নিয়ে স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির উত্থান হয়েছে। এটা নতুন করে বলার কিছু নাই। এমন উগ্রবাদী জঙ্গি মনোভাবের ব্যক্তিদের বা সংগঠনের উত্থান হয়েছে এই বাংলাদেশে, যারা মানুষকে আগুনে পুড়িয়ে মারতে চায়, যারা এদেশের জাতির আয়না সংবাদ মাধ্যমকে ধ্বংস করতে চায়, যারা এদেশের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা এবং সংবিধানকে ছুঁড়ে ফেলতে চায়, যারা এদেশের মানুষকে মিথ্যা প্রলোভন দেখিয়ে আখিরাতের বিভিন্ন কল্পকাহিনী নিজেদের মতো করে শোনায়, যেটা ধর্ম অনুযায়ী সাংঘর্ষিক। নতুন করে বলার কিছু নাই। এখন আসেন, যেহেতু গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মুখ থেকে বা গুরুত্বপূর্ণ নেতার মুখ থেকে আমরা এ ধরনের আলোচনা সামনে আসতেছে যে অপশক্তির বিরুদ্ধে
দেশ বিরোধীদের বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা তো এটা খুব ভালোভাবেই জানি যে বাংলাদেশটা হলো গণতান্ত্রিক রাষ্ট্র। এই গণতান্ত্রিক রাষ্ট্রে গণতান্ত্রিক রাজনৈতিক দল আছে। এখন যে যে শক্তির উত্থান হয়েছে সেই শক্তি তো অগণতান্ত্রিক, তারা গণতন্ত্র চায় না, তারা চায় হচ্ছে তাদের মতো করে মানে দেশ পরিচালনা করে দেশটাকে আফগানিস্তান বানাবে এরকম। এখন আসেন মূল পয়েন্টে, যে আওয়ামী লীগ এবং বিএনপি তাদের দুজনের কি ঠেকা পড়ছে যে দেশে তারা একসাথে আন্দোলন করবে। হ্যাঁ, এই প্রশ্নের জবাবে বা এই প্রশ্ন বা এই বিষয়টা সম্পর্কে যদি আমার মতামত বা বিশ্লেষণ হয় তাহলে এরকম হবে। দেখেন, আমি প্রথমেই বললাম যে এই দুইটা দল একে অপরকে কোনোভাবেই মেনে নিতে পারে না। যারাই সুবিধাজনক অবস্থানে থাকে তারাই শক্তি প্রদর্শন করতে চায় অন্যদের উপর, যেমনটি 2025-24 5ই আগস্টের পূর্ববর্তী সময়ে সবচেয়ে সুবিধাজনক অবস্থানে ছিল বাংলাদেশ আওয়ামী লীগ, তারাই ক্ষমতায় ছিল। আমরা সে সময় দেখতে পেয়েছি আর একটা যে গণতান্ত্রিক রাজনৈতিক দল বিএনপি, তারা স্বাচ্ছন্দ্যের সাথে রাজনৈতিক কর্মকাণ্ড পালন করতে পারে নাই। ঠিক তেমনই 2024 সালের 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পরে যখন ভালো একটা অবস্থানে পৌঁছে গেল বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তখন আওয়ামী লীগও স্বাচ্ছন্দ্যের সাথে তারা রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারতেছে না। এটা এই যে সাম্প্রতিক ঘটনাবলী দিয়ে প্রমাণ হয়ে গেল যে এই দুইটা দল একে অপরকে মেনে নিতে পারে না। কিন্তু অতীতের রেকর্ড, অতীতের তাদের কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে আমরা এটা বলতে পারি যে গণতন্ত্র উদ্ধারের জন্য, দেশকে বাঁচানোর জন্য, দেশের স্বাধীনতার সংবিধান এবং মুক্তিযুদ্ধকে অক্ষুণ্ণ রাখার জন্য এই দুইটা দল একবার নয় একাধিকবার একসাথে রাজপথে আন্দোলনে নেমেছিল এবং তারা সফল হয়েছে। সেটা আমি মানে আপনি সবাই জানি, এটা নতুন করে বলার কিছু নয়। কিন্তু এই যে বর্তমান 24-এর পরবর্তী বাংলাদেশে যে পরিবেশ পরিস্থিতি বিদ্যমান, সেই পরিবেশ পরিস্থিতি অনুযায়ী এটা কি সম্ভব বা সেই সময়টা কি চলে আসছে, এই প্রশ্নটা সামনে চলে আসতেছে। দেখেন, এই তো কিছুদিন আগে বিএনপির একজন নেতার বাড়িতে প্রথমে গেটে তালা লাগিয়ে দেওয়া হলো, তারপরে সেই বাড়িতে অগ্নিসংযোগ করা হলো, একজন শিশু তিনি প্রাণ হারালেন, আরেকজন শিশু প্রাণ হারাইছেন। তারপরে কার্যালয় সংবাদ মাধ্যমে কার্যালয়ে অগ্নিসংযোগ, কবর থেকে লাশ তুলিয়ে অগ্নিসংযোগ, শুধুমাত্র গুজবের পরিপ্রেক্ষিতে ধর্ম অবমাননার অভিযোগ এনে নিরপরাধ একজন মানুষকে ব্যাপকভাবে প্রহার করে অগ্নিসংযোগ ঘটিয়ে তার প্রাণ কেড়ে নেওয়া। এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো বিএনপি এবং আওয়ামী লীগের রাজনীতির মধ্যে নাই। হ্যাঁ, তারাই একে অপরকে দেখতে পারে না, তাদের মধ্যেও অগণতান্ত্রিক কাজ আমরা তারা ক্ষমতায় গেলে দেখতে পারি, কিন্তু এই ধরনের না। এইভাবে তারা নৃশংসতা কেউই পোষণ করে না। একটা সাইডে রেখে দেন এই বিষয়গুলো। আর একটা বিষয় হলো, দেখেন, বাংলাদেশের প্রতিটা জায়গাতে এই দুইটা রাজনৈতিক দলের সমর্থক আছে, কর্মী আছে এবং নেতা আছে। আপনি যদি প্রান্তিক লেভেলে ধরেন তাহলে দেখতে পাবেন যে একই ঘরে দুইটা দলের সদস্য আছে, মানে একই পরিবার, তারা একই টেবিলে খায়, একই পাতিলের ভাত খায়, অথচ রাজনৈতিক ময়দানে তারা দুই ধরনের আদর্শ ধারণ করে এবং তারা সেই রাজনীতি করে। আমার নিজের দেখা, আমার সম্পর্কের মামা হয়, আমার বড় মামার নাম হীরা, ছোট মামার নাম রহিম। আমি যখন ছোট ছিলাম তারা তখন ছিল হচ্ছে যুবক, তারা কলেজে পড়তো। তখন আমি আমার স্মৃতিতে যতটুকু আমার আসে আমি বলতে পারি এবং আমি প্রমাণও দিতে পারি, একই মায়ের পেটের দুই ভাই, অথচ বড় ভাই বিএনপি, ছোট ভাই আওয়ামী লীগ। এমনকি এখনও আমার গ্রামে আমি এটা প্রমাণ করে দিতে পারি যে আপন বড় চাচা তিনি আওয়ামী লীগের পদধারী নেতা ছিলেন, এখন সেই পদধারী নেতার আপন ভাইয়ের ছেলে অর্থাৎ ভাতিজা বিএনপির একজন নেতা। এরকম সারা বাংলাদেশের প্রতিটা জায়গাতে নিজের পরিবার, নিজের বংশ, নিজের সমাজ, নিজের গ্রাম, এইভাবে দেখবেন যে
তারা একসাথেই চলাফেরা করে, কিন্তু রাজনৈতিকভাবে তাদের মতাদর্শ ভিন্ন। তারা দুই ধরনের, দুইটা দুইটা রাজনৈতিক দলেরই তো মূল যে শক্তি, মূল যে কাঠামো, সেটা তো এক, দেশপ্রেম, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা। এইটাতে তাদের মতামতের কোনো ভিন্নতা নাই, কিন্তু বাদ বাকি যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোতে ভিন্নতা আছে, কিন্তু তারা একে অপরের সৌহার্দ্যপূর্ণ আচরণে, সৌহার্দ্যপূর্ণ পরিবেশ পরিস্থিতির মধ্যে বেড়ে ওঠা এবং সেভাবেই চলতেছে। এরকম পরিবেশ পরিস্থিতিতে যখন দেখা যাবে যে দুইটা রাজনৈতিক দলেরই উপরে এই অপশক্তির আক্রমণ, অপশক্তির কি বলে কালো থাবা এসে পড়তেছে, যখন মুক্তিযুদ্ধের উপর আঘাত, যদিও আমরা দেখতে পেয়েছি 2024 সালের 5ই আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, সংবিধান, সার্বভৌমত্ব, বঙ্গবন্ধু, এই বিষয়গুলোতে ব্যাপকভাবে আঘাত হানা হয়েছে। প্রথমে বিএনপি দেওয়াল হয়ে দাঁড়িয়েছিল, পরবর্তীতে তারা একটু গা ভাসিয়ে দিচ্ছে। কিন্তু এই দুইটা বিষয়ে এই দুইটা রাজনৈতিক দল যদি হেয়ালিপানা করে, স্রোতের অনুকূলে তারা যদি গা ভাসিয়ে দেয়, তাহলে কিন্তু এই দুইটা দলই অস্তিত্ব সংকটে পড়বে। আর যেইটা আমরা বর্তমান সময় দেখতেছি, দেখেন, আমি এমন একটা সময়ে এই কথাগুলো বলতেছি, আজকে হচ্ছে ডিসেম্বরের 25 তারিখ। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি দেশে প্রত্যাবর্তন। আমি যে মুহূর্তটাতে ভিডিও করতেছি এখন দুপুর 1টা বাজে, এই মুহূর্তটাতে হয়তোবা তিনি আসছেন বা বক্তব্য দিচ্ছেন, মানে এখন তিনি দেশের মাটিতে। আমি প্রথমে যে মন্তব্যটা আপনাদেরকে পড়ে শোনালাম, সেই মন্তব্যটা আমি কয়েকদিন আগেই পেয়েছি, কিন্তু আমি এই মন্তব্যটা বা এই বিষয়ে কথা আমি এই জন্য আজকে বলতেছি যে জনাব তারেক রহমান দেশের মাটিতে আসছে, তারপর আমি এই কথাগুলো বলতেছি। বোঝার চেষ্টা করুন, 2024-এর 5ই আগস্টের পরে আওয়ামী লীগ সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী, তার আগে তিনি ছিলেন তথ্যমন্ত্রী, তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব, তার নাম জনাব হাসান মাহমুদ। তার একটা বক্তব্য সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল। তিনি কিন্তু বলছিলেন যে গণতন্ত্রকে উদ্ধারের জন্য বিএনপির সাথে তারা কাজ করতে ইচ্ছুক। এই কথাটা কে বলছিলেন? হাসান মাহমুদ। এমনকি আওয়ামী সভানেত্রী শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়, তিনি কিন্তু 5ই আগস্টের পরই বলছিলেন যে বিএনপির সাথে যে সমস্ত কাজ করা হয়েছে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন, অবশ্যই সেই কাজগুলোর মধ্যে ভুল ছিল। এমনকি বিএনপির চেয়ারপারসন বেগম জিয়া, তাকে যেভাবে কারাগারে রাখা হয়েছিল সেই বিষয়ে কিন্তু সজীব ওয়াজেদ জয় বলছিলেন যে এই বাংলাদেশে বিরোধী নেত্রী বেগম জিয়াকে এভাবে ঠিক হয় নাই, তার মানে কি ভুল স্বীকার করছে তারা। এখন বিএনপির পক্ষ থেকে বলা হইতেছে যে গণতান্ত্রিক শক্তিকে একসাথে হতে হবে, গণতান্ত্রিক শক্তিকেও ঐক্যবদ্ধ হতে হবে অপশক্তিকে বিতাড়িত করার জন্য। এই যে আলোচনাগুলো, এই আলোচনাগুলো দেখে কিন্তু এইটা অস্বাভাবিক বলে মনে হওয়ার কিছু নাই যে এই দুইটা দল গণতন্ত্র রক্ষার জন্য একযোগের আন্দোলন করতে পারে কি না পারে। তারপরে প্রশ্নটা আপনাদের মাঝে রেখে গেলাম, কিন্তু আমি আমার ব্যক্তিগতভাবে, আমার ব্যক্তিগত মতামত থেকে আপনাদের কিছু কথা বলি। সেটা হলো, দেখেন, আমরা বাঙালি, আমরা বাংলাদেশের মানুষ, আমাদের আইডেন্টি কার্ডে বাংলাদেশি লেখা, আমরা মুসলমান। আমাদের এই দেশটার জন্ম হয়েছে 1971 সালের। আমরা 16 ডিসেম্বরে বিজয় অর্জন করি। 25শে মার্চ আমরা যেটাকে কালো রাত্রি বলি, সেই রাত্রে পাকিস্তানি হানাদার বাহিনীরা তারা একেবারে অতর্কিত হামলা চালায়, গণহত্যা চালায়, যার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের মানুষ ঝাঁপিয়ে পড়ে নিরস্ত্রভাবে। 30 লক্ষ মানুষ প্রাণ হারায়, 2 থেকে 3 লক্ষ মা বোন তার সম্ভ্রমের বিনিময়, এক নদী রক্তের বিনিময়ে আমরা আমাদের স্বাধীনতা পেয়েছি। আমি একজন দেশের মানুষ হিসেবে, আমি এই বাংলাদেশের বাঙালি হিসেবে, আমি একজন মুসলমান হিসেবে আমার এইটা দাবি আমি করতেই পারি দুইটা রাজনৈতিক দলের প্রতি,
যে আপনাদের মধ্যে দ্বন্দ্ব আছে, আপনাদের মধ্যে একে অপরের প্রতি ক্ষোভ আছে, অভিযোগ আছে, থাকতেই পারে। আপনারা করেন, আপনারা নিজেরা দ্বন্দ্বে জড়িয়ে যান, একে অপরকে কোণঠাসা করেন, এটা নতুন কিছু না, করেন, কিন্তু দেশটাকে আগে বাঁচান। স্বাধীনতা বিরোধীদের বক্তব্য আমরা শুনতে চাই না, মুক্তিযুদ্ধকে বিকৃত করার বক্তব্য আমরা শুনতে চাই না। এগুলো বন্ধ করতে হলে, স্বাধীন দেশে স্বাধীনতা বিরোধীদের দমন করতে হলে গণতান্ত্রিক শক্তিকে অগ্রসর হতে হবে, সকল ভেদাভেদ ভুলে দেশের জন্য, দেশের হয়ে কাজ করতে হবে। আমি ছোট মানুষ, ছোট বিদ্যা বুদ্ধিতে যতটুকু বুঝি, এইটাই চাওয়া বাংলাদেশের দুইটা বড় রাজনৈতিক দলের কাছে, যে আপনারা আপনাদের নিজস্ব রাজনৈতিক দলের মতাদর্শ, একে অপরের প্রতি অভিযোগ কিছু সময়ের জন্য আলাদা করে রেখে উভয় দেশ নিয়ে একটু ভাবুন, যে আজকে আমার এই দেশ নিরাপদে কিনা, আমার স্বাধীনতা নিরাপদে আছে কিনা, আমার মুক্তিযুদ্ধ নিরাপদ কিনা, আমার সংবিধান নিরাপদ কিনা। এই বিষয়টা ভেবে আপনারা অগ্রসর হবেন, এটা আপনাদের কাছে চাওয়া। সম্মানিত দর্শক, অবশ্যই আপনার গঠনমূলক মন্তব্য এই ভিডিওর নিচে করে যাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।